আসলে ঘোমটার পিছনে খ্যামটা নাচা হচ্ছে। ঘোমটার পিছনে খ্যামটাটা হচ্ছে কালচারাল সেন্টারের নামে মন্দির তৈরি করা হচ্ছে। পরের টাকা দিয়ে মন্দির তৈরি করে তাকে ভোট দেওয়া হারাম, হারাম এবং হারাম। সালার অঞ্চলে যারা মুসলমান মানুষ তারা কর দেয় না? যে ভিখারি ভিক্ষা করে ট্রেনে সালার থেকে কাটোয়া যাওয়ার পথে এই ভিক্ষা পাত্র যেটা কিনে সেখান পাত্র কেনার জন্য কর দিতে হয়। সেই করের টাকায় নরেন্দ্র মোদীও চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ও চলে। শব্দ কখনো মুসলমান বা হিন্দুর হয় না। উর্দু মানে মুসলমানের ভাষা। তুমি বাঙালি না মুসলমান, চিড়ে খেলে বাংলাদেশি হয়ে যায়। খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মকে জড়িয়ে দেওয়া, ভাষার সাথে ধর্মকে জড়িয়ে দেওয়া, এটার বিরুদ্ধেই তো লড়াই। সজল ঘোষের পুজো বন্ধ করলেও আমি যাব, হুমায়ুন কবিরের মসজিদ বন্ধ করতে গেলেও আমি মামলা করব, সে যদি অন্য কোনো কালী মণ্ডপ বন্ধ করে তাও মামলা করব, এবং যদি কোথাও দুর্নীতি হয় তার বিরুদ্ধে লড়াই, এটাই আমার কাজ। এবং ওটা আমি মনে করি এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব, আমি এই দায়িত্ব পালন করি। যে রাজনীতির সাথে ধর্মকে যারা জড়াবে তাদের বিরুদ্ধে লড়াই ছিল, আছে এবং থাকবে। মন্দির ওই বানায়েঙ্গে বলে চললো, সব ভুলে গেল। পেট্রোলের দাম, ডিজেলের দাম, ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা, ছেলে মেয়ের বছরে 2 কোটি কাজ। আপনি প্রশ্ন করছেন, একবার প্রশ্ন করলেন না। আপনি হারাম নিয়ে আমাকে প্রশ্ন করলেন, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না যে বছরে 2 কোটি কাজ। বলুন জিডিপি নিয়ে প্রশ্ন করতে পারতেন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে প্রশ্ন করলেন না। মনে করি ওয়াকআপ যে সংশোধনী আনা হয়েছিল ওটা ভুল, মামলা করেছি। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ধর্মহীন রাষ্ট্র না। নাগরিকের ধর্ম থাকবে কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের সম্পদ কখনোই মন্দির তৈরির কাজে ব্যবহৃত হওয়া উচিত নয়। আপনি দেখেছেন দীঘাতে যেভাবে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করা হয়েছে, কালচারাল সেন্টারের নামে মন্দির তৈরি করা হয়েছে। দেখুন, শুধু পর্দা টাঙালে তো হবে না, পর্দার পিছনে দেখতে হবে আসলে কি রয়েছে। কালচারাল সেন্টার দীঘার ওটা, আপনারা বলুন তো, দীঘাতে যারা যায় তারা কি কালচারাল সেন্টারে যায় না মন্দিরে যায়? আপনার জগন্নাথ কালচারাল সেন্টারে যায়? যায় কি? যায় না। তাহলে ওটা কিসে যায়? জগন্নাথ মন্দিরে যায়। সবাই জানে মন্দির। ঘোমটার পিছনে খ্যামটা নেচে তো লাভ নেই ভাই। যেটা সত্য সেটা সত্য, সত্য সততই সত্য, এবং সত্য কঠিন। কঠিন সত্যটা হচ্ছে এটাই, এবং সেটা বাস্তব যে আসলে ঘোমটার পিছনে খ্যামটা নাচা হচ্ছে। ঘোমটার পিছনে খ্যামটাটা হচ্ছে কালচারাল সেন্টারের নামে মন্দির তৈরি করা হচ্ছে। মহাকাল মন্দির তৈরি করবে। আচ্ছা, রাষ্ট্রের সম্পদ দিয়ে মহাকাল মন্দির কেন তৈরি হবে? সালার অঞ্চলে যারা মুসলমান মানুষ তারা কর দেয় না? লুঙ্গি কিনলেও কর দিতে হয়, প্যান্ট কিনলেও কর দিতে হয়, জামা কিনলেও কর দিতে হয়। যে ভিখারি ভিক্ষা করে ট্রেনে সালার থেকে কাটোয়া যাওয়ার পথে এই ভিক্ষা পাত্র যেটা কিনে সেখান পাত্র কেনার জন্য কর দিতে হয়। সেই করের টাকায় নরেন্দ্র মোদীও চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ও চলে। আপনি আমি প্রতিদিন উদয়াস্ত পরিশ্রম করে চলি, কিন্তু নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি আপনার আমার করের টাকায় চলে। এই উদয়াস্ত পরিশ্রম করি, সকাল 10টায় কোর্টে পৌঁছে যাই, বাড়ি ঢুকি 4টের সময়, ভোর 4টের সময়। এই উদয়াস্ত পরিশ্রম করে যা ইনকাম করি সেখান থেকে কর দিই, সেই করের টাকায় মমতা ব্যানার্জিও চলে, নরেন্দ্র মোদী। আপনি এই যে বোম ধরেছেন, সারা দিন উদয়াস্ত পরিশ্রম করছেন, আপনি এই জ্যাকেটটা কিনেছেন, আপনি মাথায় টুপিটা কিনেছেন, কর দিয়েছেন, সেই করের টাকায় চলছে। করের টাকায় মন্দিরও তৈরি করা যায় না, মসজিদও তৈরি করা যায় না। আবিধানিক হতে ভাবুন যে করের টাকায় যদি মন্দির মসজিদ যারা তৈরি করবে তাদেরকে ভোট দেওয়া সত্যিই হারাম। বেসিক্যালি আপনি আপনার সঙ্গে প্রতারণা করছেন তাদেরকে ভোট দিয়ে। আমার রাষ্ট্র তৈরির ক্ষেত্রে একটা তো নীতি থাকবে। আমার রাষ্ট্র কেমন কেমন রাষ্ট্র চান আপনি? যে মন্দির তৈরি করবে আপনার করের টাকায়, সেই রাষ্ট্র চান আপনি? চান না। এই অঞ্চলের মানুষ চান না। মসজিদও তৈরি করবে সেটাও চান না করের টাকায়। করের টাকায় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে, করের টাকায় রাস্তা তৈরি হবে, করের টাকায় শিক্ষাঙ্গন তৈরি হবে। আর ধর্মপ্রাণ মুসলমান সে মসজিদ তৈরি করে নেবে, ধর্মপ্রাণ হিন্দু সে মন্দির তৈরি করে নেবে। কিন্তু সেখানে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটা, এবং যদি যে ঘটাবে তাকে ভোট দেওয়াটা সত্যিই হারাম। তাকে ভোট দেওয়াটা যায় না, তাকে ভোট দেওয়াটা সত্যিই হারাম। যদি যে করের টাকা দিয়ে মন্দির তৈরি করে তাকে ভোট দেওয়া হারাম, হারাম এবং হারাম। না, ধর্মে একদমই না। হারাম শব্দের অর্থ আপনি কি, আপনার হাতে আছে, মোবাইল আছে, দেখে নিন। না, একদমই না। শব্দ কখনো এখানেই ভুল করেন। দেখুন, শব্দ কখনো মুসলমান বা হিন্দুর হয় না। দুর্ভাগ্য এটা। এই থট প্রসেসের বাইরে আসতে হবে। এখানেই তো দেখুন, আব্বা মানে মুসলমান আর বাবা মানে হিন্দু,
এই থট প্রসেসে মানে এই যে ট্রেনে বাসে চলতে চলতে এই যে তুমি বাঙালি না মুসলমান, কখনো বাঙালির সাথে মুসলমানের কোনো কলিশন আছে নাকি? আপনি আপনি বাঙালি না, আপনি আপনার ধর্ম মুসলমান হতে পারে, ধর্ম ইসলাম ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু আপনি আপনার ভাষার ভিত্তিতে, বাংলা আপনার ভাষা, মাতৃভাষা, তার ভিত্তিতে আপনি বাঙালি জাতি। অর্থাৎ বাঙালি হবে কি হবে না, ভাষা কি হবে, সেটা হচ্ছে তার ভাষা, তার মুখের ভাষা, কিন্তু তার ধর্মচারণ কি হবে সেটা ভাষার সাথে ধর্মের কোনো প্রকার সংঘর্ষও নেই, ভাষা এবং ধর্ম একও নয়। দেখুন, উর্দু মানেই সেটা মুসলমানের ভাষা, এইটা যারা ভাবে, এই প্রসেস থেকেই তো আমাদের বের করে আনা, এটাই তো আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি তো এটার বিরুদ্ধেই, যে উর্দু মানে মুসলমানের ভাষা, বাঙালি আর তুমি বাঙালি না মুসলমান, এই প্রশ্ন যারা করে তাদের থট প্রসেস পরিবর্তন করার লড়াই তো করি প্রতিদিন, যে না বাংলা বা বাঙালির সাথে মুসলমানটাকে এক করে তুমি দেখতে পারো না। হ্যাঁ, মুসলমান ধর্মাবলম্বী, এই ইসলাম ধর্মাবলম্বী মানুষ, মুসলিম, তার ধর্মচারণের ক্ষেত্রে সে মুসলিম, কিন্তু তার অর্থ এই নয় তার ভাষার উপর ভিত্তি করে তুমি কিছু ডিটেক্ট করে দেবে না। ভাষার সাথে ধর্মের কোনো প্রকার দ্বন্দ্ব নেই। ভাষা, বাংলা হচ্ছে ভাষা, বাংলা ভাষায় যারা কথা বলেন তারা বাঙালি। সেই বাঙালিদের মধ্যে কেউ হিন্দুও হতে পারেন, কেউ মুসলমানও হতে পারেন, কিন্তু বাঙালি যিনি, তাকে কখনোই বাঙালি, তুমি বাঙালি নাকি তুমি মুসলমান, এই কথা যারা জিজ্ঞাসা করেন তারা আসলে যেটা মিস করেন সেটা হচ্ছে যে আমাদের যে চর্চা, দৈনন্দিন যে চর্চা, সেটাকে মিস করেন। কারণ তাদের থট প্রসেসে এটা থাকেই না যে বাঙালি মানে পশ্চিমবঙ্গের মুসলমান হতে পারে। এটাই তো বিজেপি চাইছে। বিজেপি পিটাচ্ছে না, দেখছেন না, রাজা রাজা পিটাচ্ছে কিসের জন্য? বাংলা ভাষায় কথা বলে মানে সে বাংলাদেশি। এ গদ্দপদের কে বোঝাবে যে বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি না? সালারের মানুষ বাংলা ভাষায় কথা বলেন, আমি বাংলায় কথা বলি না? আমার তো মাতৃভাষা বাংলা, আপনার মাতৃভাষা বাংলা, তো বাংলা ভাষায় কথা বলে মানে বাংলাদেশ, ওই শুভেন্দু অধিকারের মতো কথা, যে বাংলা ভাষায় বাংলাদেশি তাড়াবো। কে মুড়ি খাচ্ছে বলে নাকি বাংলাদেশি চেনা যাচ্ছে? চিড়ে খাচ্ছে মানে বাংলাদেশি চেনা যাচ্ছে? চিড়ে খেলে বাংলাদেশি হয়ে যায়? এই থট প্রসেস, খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মকে জড়িয়ে দেওয়া, ভাষার সাথে ধর্মকে জড়িয়ে দেওয়া, এটার বিরুদ্ধেই তো লড়াই। লড়াইটা তো ওই জায়গায় যে রাজনীতির সাথে ধর্মকে জড়ানো যাবে না। লড়াইটা ওই জায়গায় যে রাজনীতির সাথে ধর্মকে যারা জড়াবে তাদের বিরুদ্ধে লড়াই ছিল, আছে এবং থাকবে। হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি। আমি শুধু, আপনি ভুল করছেন, আমি শুধু হুমায়ুন কবিরের, হ্যাঁ অবভিয়াসলি, আমি সেই মানুষটি তার ব্যক্তি চর্চায় কি করবে, তার ব্যক্তি চর্চায় করার ক্ষেত্রে যদি কেউ বাধা প্রদান করে আমি নিশ্চিতভাবে তার মামলা লড়বো। ওটাই তো আমাদের মূল লড়াই তো ওখানেই। তিনি তার ব্যক্তি চর্চায়, তিনি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তিনি চাইলে মসজিদ তৈরি করতেই পারেন। অবভিয়াস, দেখুন মসজিদ তৈরি করতে, আপনি সালারে মসজিদ নেই, সালারে মসজিদ নেই, সালারে মসজিদ আছে, সালারে এই মসজিদে সবাই ডোনেট করেন, মসজিদ বানান, কিন্তু যদি কালকে এই সালারের মসজিদ বা সালারের মন্দির যদি কেউ বলে যে না ওটা ওই পশ্চিমবঙ্গ সরকারের টাকায় তৈরি হবে, আচ্ছা একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ সে কেন সেটা নেবেন বলুন তো? আপনি উল্টো ভাবে ভাবুন। আচ্ছা, যদি সরকারের টাকা, করের টাকা, সেখানে মুসলমানও কর দেয়, হিন্দুও কর দেয়, আচ্ছা হিন্দুর করের টাকায় মুসলমানের মসজিদ হবে বা মুসলমানের করের টাকায় হিন্দুর মন্দির হবে, এটা কি ঠিক? এটা কি ঠিক? ঠিক নয়। তাহলে আপনি বলুন তো, এই যে ধর্ম এবং এই যে সরকার এবং রাজনীতি এক জায়গায় চলে আসছে, এখান থেকেই বিচ্যুতি করানো, এখান থেকেই দূরে সরানো। দেখুন, ধর্মে এগুলো হচ্ছে বাঘের পিঠে চড়া। যদি একবার যদি এই যে ধর্মগুরুরা যদি এই রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেয়ে যায়, আর রাজনীতিবিদরা যদি সহজ পথে রাজনীতি করার স্বাদ পেয়ে যায়, কারণ ধর্ম হচ্ছে সহজ পথ, সবকিছু ভুলে যাবেন, চললো ঝান্ডা নিয়ে, মন্দির হবে বলে, মন্দির ওই বানায়েঙ্গে বলে চললো, সব ভুলে গেল, পেট্রোলের দাম, ডিজেলের দাম সব ভুলে গেল, ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা,
ছেলেমেয়ের বছরে 2 কোটি কাজ। আপনি প্রশ্ন করছেন, একবার প্রশ্ন করলেন না, আপনি হারাম নিয়ে আমাকে প্রশ্ন করলেন, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না যে বছরে 2 কোটি কাজ, বলুন জিডিপি নিয়ে প্রশ্ন করতে পারতেন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে প্রশ্ন করতে করলেন না, কারণ আপনাকে এই সুযোগটা দেয়। এইটাই হচ্ছে ন্যারেটিভ বিল্ডিং। এই ন্যারেটিভ বিল্ডিংটাই তো চাই বিজেপি, এই ন্যারেটিভ বিল্ডিং চাই তৃণমূল কংগ্রেস, এই ন্যারেটিভ বিল্ডিং এর বিরুদ্ধেই তো লড়াই। দেখুন এই ন্যারেটিভ বিল্ডিং যতদিন চলতে থাকবে ততদিন না এই যে হিন্দু মুসলমানের রাজনীতি চলতে থাকবে। আপনাকে হিন্দু মুসলমান করে ডিভাইড করে দেওয়া হচ্ছে। দেখুন আমি মামলা নিশ্চিতভাবে, আমি মন্দির মানে যদি কালকে কোনো মন্দির বন্ধ করে দেয় সরকার, সেই মামলা লড়বে। আপনার জানা নেই আমি মানে একাধিক, শুধু একটা, আপনি হয়তো সব সজল ঘোষে বিখ্যাত বলে তারটা জানেন, আমি বেশিরভাগ মানে ওই যে মন্দির হয়তো মন্দিরে পুজো করতে দিচ্ছে না, মন্দির বন্ধ করে দিচ্ছে, প্রচুর মামলা লড়ি, এবং তারা বিশ্বাস করেন যে এই মানুষটি এই মামলা লড়বে, সেই বিশ্বাসেই আসেন তারা। কারণ আমি মনে করি ওয়াকআপ যে সংশোধনী আনা হয়েছিল ওটা ভুল, মামলা করেছি। আমি মনে করি কেউ যদি মন্দির তৈরি করতে চান বা কেউ পুজো করতে চান, সরকার যদি তাকে বাধা দেয় সেটা ভুল। আমি মনে করি যদি কেউ মসজিদ তৈরি করতে চান, সরকার যদি বাধা দেয় সেটা ভুল, বা ইভেন কোনো প্রাইভেট পার্টিও যদি বাধা দেয় সেটাও ভুল। কারণ এটা তো হতে পারে না। ভারতবর্ষ, দেখুন ভারতবর্ষ যে বললাম, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ধর্মহীন রাষ্ট্র না। নাগরিকের ধর্ম থাকবে কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম যদি নির্ণায়ক শক্তি হয়, তাহলে যেটা ব্ল্যান্ডার হবে না, সেটা ভাবতে পারছেন না যে ভারতবর্ষে মানে ভারতবর্ষের এই যে ইথোসটা, ভারতবর্ষের এই যে স্ট্রাকচারটা কেন ইন্ট্যাক্ট আছে বলুন তো, স্বাধীনতা এতগুলো বছর পরে। আপনি বলুন তো যে আমেরিকার ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর রয়েছে কি, না সেখানকার ভাষা, সবাই ইংরেজিতে কথা বলে। আপনি বাংলাদেশ পাকিস্তান তৈরির ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর রয়েছে কি, ধর্ম। আপনি বলুন তো ভারতবর্ষের কমন ফ্যাক্টর কি একটা দেশ তৈরির ক্ষেত্রে, বলতে পারবেন? ধর্ম কমন ফ্যাক্টর না, ভাষা কমন ফ্যাক্টর না, পরিধান কমন ফ্যাক্টর না, সাংস্কৃতিক চর্চা কমন ফ্যাক্টর না। তাহলে ভারতবর্ষের কমন ফ্যাক্টর কি? বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, দ্যাটস দ্য ইথোস অফ ইন্ডিয়া। এই ইউনিটি ইন ডাইভার্সিটির এই ইথোসটাকে নষ্ট করতে চাইছে যারা, তাদের ক্ষুদ্র স্বার্থে, কেউ কিছু পয়সা ইনকাম করার স্বার্থে, কেউ রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হওয়ার স্বার্থে, সেই ইথোসটা যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এই লড়াই আমি নিরন্তর লড়ে যাব। এই প্রশ্নে দেখুন, এটা আমার ব্যক্তিগত মানে পরিসরের প্রশ্ন। আমার ব্যক্তিগত পরিসরে, আমার পেশাগত চর্চায় আমি সর্বদা মনে করি বৈচিত্র্যের মধ্যে ঐক্য রাখাটা আমার দায়িত্ব, এবং এই রাষ্ট্রীয় দায়িত্ব আমি সর্বদাই পালন করি। সে সজল ঘোষের পুজো বন্ধ করলেও আমি যাব, সে হুমায়ুন কবিরের মসজিদ বন্ধ করতে গেলেও আমি মামলা করব, সে যদি অন্য কোনো কালী মণ্ডপ বন্ধ করে তাও মামলা করব। এটা আমার কাজ, এবং এই কাজ আমি নিরন্তরভাবে নিরলসভাবে করে যাব। এবং যদি কোথাও দুর্নীতি হয় তার বিরুদ্ধে লড়াই, এটাই আমার কাজ, এবং ওটা আমি মনে করি এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করি। এই যে ন্যারেটিভ পরিবেশ, এই পরিবেশে কি সিপিএমের আদর্শ কতটা প্রতিষ্ঠা হয় বলে আপনি মনে করেন? দেখুন, আপনাকে একটা আমি সহজ প্রশ্ন করি, উল্টোভাবে প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, আপনি ধরুন 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত, তার আগে যারা নেতৃত্ব ছিল তার পরের নেতৃত্ব ভাবুন। 2011 সালের পর থেকে আপনি তৃণমূলের 5টা নেতার নাম বলুন, বিজেপির 5টা নেতার নাম বলুন, আর সিপিএম এর 5টা ছেলেমেয়ের নাম বলুন, যারা উঠে এসছে এই সময়কালে 2011 সালের পর থেকে। 2011 সালের আগে আপনি ফিরদৌস শামীমকে চিনতেন? হ্যাঁ, 2011 সালের আগে আপনি মীনাক্ষী মুখার্জি চিনতেন? 2011 সালের আগে দীপশিতা ধরকে চিনতেন? সৃজন ভট্টাচার্যকে চিনতেন? প্রতীকুর রহমানকে চিনতেন? আচ্ছা 5টা তৃণমূলের নেতার নাম বলুন যাদের 2011 সালের পর থেকে চিনতে শুরু করেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তো 2011 আগেও চিনতেন। 11 সালেও তো আগে ছিল। আপনি দেখুন, এটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে? একটা দেশ, একটি রাষ্ট্র, একটা রাজনৈতিক দল, একটি রাজনৈতিক আদর্শকে তৈরি করতে হয়। আর আপনি এটা ভাববেন না ক্ষমতায় মানে কে শূন্য ভোট পেলো কি শূন্য ভোট পেলো না, শূন্য সিট পেলো বা শূন্য সিট পেলো না, প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে আদর্শের প্রশ্ন। দেখুন রাজনৈতিক ডাইনামিক্স না একটা ঘটনায় চেঞ্জ হয়ে যায়। রাজনৈতিক ডাইনামিক্স অন্য জিনিস, ক্ষমতা অন্য জিনিস। ক্ষমতার ডাইনামিক্স একদিনে পরিবর্তন হয়ে যায়, একটা ঘটনা ক্ষমতার ডাইনামিক্স পরিবর্তন করে দেয়। আপনার মনে থাকবে বিয়েতে দিল্লির রেপ কাণ্ড, ক্ষমতার ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেল। আপনি যেমন পাশের দেশ বাংলাদেশ, একটা মৃত্যু হলো হাদির, ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে।
ছাত্ররা আন্দোলন শুরু করে হলো, হাসিনাকে দেশ থেকে পালাতে হলো। ডাইনামিক একটা ঘটনা ডাইনামিক্স চেঞ্জ করে দিল, যে যার প্রবল ক্ষমতা সব জায়গায়, একদম পাড়ার ক্লাব থেকে দেশ পর্যন্ত সব ক্ষমতায় তারা, একটা ঘটনা, একটা স্ফুলিঙ্গ, ডাইনামিক্স চেঞ্জ হয়ে যায়। দেখুন, রাজনৈতিক ডাইনামিক্স অন্য জিনিস, তো রাজনৈতিক নেতৃত্ব তৈরি, রাজনৈতিক আদর্শ বোধে মানুষকে উদ্বুদ্ধ করা, এটা অন্য জিনিস। ফলে এই ক্ষমতার অঙ্ক থেকে আপনি ওই দেখুন, আর একটা কথা বলি আপনাদেরকে, আমি যে প্রায়শই বলি, দেখুন, বামপন্থীরা কখনো বামপন্থী এই কারণে হয় না যে সে এমএলএ হবে না এমপি হবে, সে ক্ষমতায় থাকবে কি থাকবে না, এই প্রশ্নে তো আর কেউ বামপন্থী হয় না। আপনি বলুন তো, যে আপনি 5টা তৃণমূল নেতার নাম বলুন যারা তৃণমূলটা করে আদর্শের জন্য। 5টা তৃণমূল নেতার নাম বলুন, বলতে পারবেন না আপনি। আর আপনি তাকেই জিজ্ঞাসা করেন যে 5টা তৃণমূল নেতার নাম করবেন, যে তাকে জিজ্ঞাসা করেন তৃণমূলের আদর্শ কি। আর আপনি এখানে দাঁড়িয়ে থাকা যে কোনো সিপিএম করার ছেলেকে জিজ্ঞাসা করবেন, বা যে কোনো এসএফআই করার ছেলেকে জিজ্ঞাসা করবেন, সে কি স্বপ্ন দেখে। সে সমাজতন্ত্রের স্বপ্ন দেখে, কারণ ওই স্বপ্নে সে বাঁচে। ফলে সিপিএম হওয়া, দেখুন, ওই যে বলে না কেউ, আমি আজন্ম সিপিএম বা আজন্ম তৃণমূল, অনেকেই বলে দেখুন আজন্ম বিজেপি। দেখুন, আজন্ম সিপিএম, আজন্ম তৃণমূল, আজন্ম বিজেপি বলে কিছু হয় না। লড়াইটা আমৃত্যু থাকা পর্যন্ত, যে আমৃত্যু আপনি থাকতে পারবেন কি পারবেন না। কারণ আদর্শের লড়াইটা জন্ম থেকে শুরু হয় না, জন্মের পর থেকে শুরু হয়, কিন্তু সেটা মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এই আদর্শের লড়াইটা চালিয়ে যেতে পারবেন কজন? সবাই পারেন না। কিছু কিছু ঋতুব্রতের মতো ওরকম পচা গলা হয়, চলে যায়, হয়। তো সবাই সবাই পারে না। বিনয় কুমার বলতেন যে আমি আজন্ম কমিউনিস্ট না, কিন্তু আমৃত্যু কমিউনিস্ট হওয়ার চেষ্টা করে যান। বিমান বসু বলেন। আপনি ভাবুন একবার, পাড়ার প্রধান বা ব্লকের সভাপতি, যে কোনো জায়গায় চলে যান, তাকানো যায় না। একটা 34 বছরের ক্ষমতাশীল দল, আমি ব্যক্তিগতভাবে চিনি বলে বলছি, লোকটা ইয়ে খায় না, ভাত খায় না, আজ 21 বছর ভাত খায় না। আর কোনোদিন আসলে জিজ্ঞাসা করবেন, ওই আলিমুদ্দিন স্ট্রিট অফিসে যাবেন, ওই ছাদে একটা ঘর আছে, ছোট্ট ঘর, আর একটা তক্তপোষ বিছানো আছে, ওইখানে ওই একটা ওই র্যাগ কম্বল হয়, দেখেছেন তো, ও কম্বলে আপনি শুতে পারবেন না, আমি শুতে পারবো না। আর একটা এইটুকু বালিশ আছে, আর এই শীতের সময় একটা ছোট্ট মানে একদম পাতলা একটা কম্বল দিতে, আর ওই প্লাস্টিক, লাল রঙের একটা প্লাস্টিকের চটি পড়ে, এখন চটি পড়ে লাল রঙের, দেখবেন কালো ইয়ে কভার দেওয়া। ওটা কবে কিনেছে, 80 টাকা দিয়ে কিনেছিল ধর্মতলা থেকে, আমি জানি 80 টাকা দিয়ে কিনেছে। ওইটা পরে নিজের ধুতিটা খেয়েছে, শুয়ে পড়ে। 34 বছরে একটা থাকা দল, পাড়ার ক্লাব থেকে রাজ্যের সরকার পর্যন্ত। টাকার অভাব হতো, কাউকে ফোন করে বললে সঙ্গে সঙ্গে সোনা দিয়ে মুড়ি দিয়ে দিত। কিন্তু সে এখনো ওই আলিমুদ্দিন স্ট্রিটের ওই 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 ছাদে ওই মুড়ি আর লাল চা খেয়ে শুয়ে পড়ে, আজ 21 বছর ভাত খায় না। সব থেকে বেশিবার রক্তদান করেছে পশ্চিমবঙ্গে। যে আপনি দেখেছেন যে বিনামূল্যে রক্তদান, ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প, এখন তো সব ব্লাড ডোনেশন ক্যাম্পে হকিং প্রেশার কুকার দিচ্ছে, অমুক দিচ্ছে, তমুক, মানে ওটাকে একটা ব্যবসাতে পরিণত, আর কিছুদিন পর ওটাও ব্যবসা হবে। ওটাকে মানুষের আন্দোলনে পরিণত করেছে। কারণ আগে ওই ইয়েতে হাসপাতালে গেলে রক্ত পাওয়া যেত না, সেই রক্তদানকে মানুষের মানে দৈনন্দিন লড়াইয়ের সঙ্গে জুড়ে দিয়েছেন। 100 বারের উপর রক্তদান করেছে। ওই একসময় আদিবাসী অঞ্চলে থাকতো, ইন্দুরা খেয়েছে। ওই রাজনৈতিক নেতৃত্ব আপনি পাবেন? দেখুন, আপনি হয়তো আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছেন, পেশাগতভাবে যা প্রতিষ্ঠা পেয়েছি, যেখানে সবাই দু হাত পেতে আছে, কিন্তু আমি কেন করি, একটাই কারণে করি। দেখুন, গতকাল যে মানুষটি ছিলাম তার থেকে আজকে উন্নততর মানুষ তৈরি হবে, আর আজকে যে মানুষটি আছি আগামীকাল তার থেকে উন্নততর মানুষ হবে। বামপন্থী হওয়ার মূল কারণ হচ্ছে নিজেকে উন্নততর মানুষ হিসেবে তৈরি করা, সমাজের আদর্শে, সমাজে যে কাজে লাগার জন্য নিজেকে তৈরি করা। আপনারও ওই দুটো ভাত খেলে চলে যাবে, আমারও দুটো ভাত খেলে চলে যাবে। সমাজে বাঁচার জন্য খুব বেশি কিছু লাগে না, কিন্তু এই সমাজে আপনি কি কন্ট্রিবিউট করে গেলেন। আজকেও লোকে জ্যোতি বসুর নাম করে। এই অঞ্চলে কত মানুষ
জমি পেয়েছে, আমার বাপের জমি লোকে পেয়েছে, বর্গাধার আছে, আমারও বর্গাধার আছে। তাহলে সেটা হচ্ছে সিপিএম সেই নীতিটা এনেছিল, সিপিএম সেটা ইমপ্লিমেন্ট করেছিল, সেই গরিব মানুষটি আইসুদ্দিন সেই জন্যই জমি পেটা পেয়েছে, না আইসুদ্দিন জমি পেতো? আমার বাপকে দিয়ে যেত নাকি? জ্যোতি বসু আইন এনেছিল, আমার বাপের হয়তো জমি খুব কমেছে, কিন্তু আইসুদ্দিন তাতে জমি পেয়েছে। তাতে আমার কোনো ইয়ে নেই, আমার ভালো লাগে, সেই জন্য করি, ভালোবাসার জন্য করি। ভালোবাসার অঙ্কে অন্য কিছু আসে না। ঠিক আছে।